নুসরাত নীলকে আর কিছু বলতে না দিয়ে নীলের ছোট ঠোঁট ডুবিয়ে দিল। বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে নিজের বুকে মুখ লাগালো। কিস করে এখন আমার লজ্জা লাগছে। তুমি জানো না লজ্জা মেয়েদের ভূষণ? এবার তো ছাড়ো আমাকে, বাসে যেতে হবে। না, তুমি আজ থেকে এখানেই থাকবে। সেটা না হয় বিয়ের পরেই থাকবো, এখন আমাকে যেতে দাও। দাঁড়াও, আমি আব্বুকে বলছি তুমি এখানে থাকতে চাইছো না। এই বলেই নুসরাত নীলের বুকের উপর থেকেই নেমে রুমের বাইরে চলে গেল। এদিকে নীল বাহিরে চলে আসলো। রফিক সাহেব সোফার উপর বসেছিল। তখনই নুসরাত এসে বলতে লাগে, আব্বু, তুমি নীলকে বলো না আব্বু এখানে থাকতে। দেখো মামুনি, ওর হয়তো কাজ আছে, সেজন্য এখানে থাকছে না। বিয়ের পর তো থাকবেই। হ্যাঁ আঙ্কেল, আমি ওকে সেটাই বলছি, কিন্তু বুঝতে চাইছে না। তোমার আবার কি এমন কাজ আছে শুনি, হুম, যে এখানে থেকে করা হবে না? কোনো এক সময় বলবো, তাহলে এখন আমি আসি। তারপর নীল নুসরাত ও রফিক সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে বস্তিতে চলে আসে রাত 12টার দিকে। সিয়াম, তোমরা চলে এসো এই লোকেশনে। ঠিক আছে স্যার, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। এই বলে নীল ছদ্মবেশ নিয়ে বেরিয়ে পড়লো বাসা থেকে। বেশ কিছুটা দূরে এসেই দেখলো সিয়ামরা তার জন্য দাঁড়িয়ে আছে। নীল সিয়ামদের কাছে যেতেই সিয়াম বলে উঠল, স্যার আপনি এসেছেন? তাহলে এবার যাওয়া যাক আমাদের মিশনে। হ্যাঁ চলো। এই বলে সবাই গাড়ি করে যেতে লাগলো জঙ্গলের দিকে। ততক্ষণে না হয় আমরা একটু অন্যদিক থেকে ঘুরে আসি। মেয়র সাহেব, যারা আমাদের ওপর হামলা করেছিল ওরা কারা ছিল? এমপি সাহেব জানে না, কিন্তু আমাদের লোকদেরকে খোঁজ নিতে বলেছি। আর কোনো টেনশন নেই, কালকে আমাদের বস এখানে আসবে। কি জানান বস কখন আসবে কালকে? কালকে সন্ধ্যার মধ্যে বস চলে আসবে এখানে। তাহলে তো ভালোই হয়। আচ্ছা, প্রিন্সিপালকে কি ওরা ধরে ফেলেছে? হ্যাঁ, ওরা প্রিন্সিপালকে মেরে কলেজের গেটে ঝুলে রেখেছিল। সকালে লোক এসে জানিয়ে গেছে আমাকে। আর এখানে কিছু করতে পারবে না, কেননা এখানে প্রায় 300 জন লোক আছে। এইসব কথা বলছিল এমপি ও মেয়র সাহেব। তখনই গুলির আওয়াজ কানে আসে ওদের। গুলির আওয়াজ শুনে মেয়র সাহেব তার লোকদেরকে বলে, এই তোরা দেখ কারা ফায়ার করছে, সামনে যাদেরকে পাবি মেরে ফেলবি, কাউকে বাঁচতে দিবি না। মেয়রের কথা বলা শেষ হতে না হতেই তার লোকগুলো গোটা আস্তানায় ছড়িয়ে পড়ল। এদিকে সিয়াম, তোমরা বাইরে দেখতে থাকো, আর আমি একলাই যাব ভেতরে। স্যার আপনি একা কেন যাবেন? আমিও যাই না হয় আপনার সাথে। না, তোমরা ফায়ার করতে থাকো, আমি যাচ্ছি। এই বলে নীল সামনে থেকে যাকে পাচ্ছে তাকে গুলি করে মেরে ফেলছে। তারপর আস্তে আস্তে আস্তানার ভেতরে প্রবেশ করলো। দেখলো যে এমপি ও মেয়র বসে আছে। মেয়র নীলকে দেখে বলে উঠল, কে রে তুই, যে আমাদেরকে মারতে এসেছিস? আমি কে তা না হয় পরেই জানবি, আমি তোদেরকে তো মারবই। নীল যেতেই এমপি ও মেয়র ফায়ার করতে লাগলো নীলের দিকে। এদিকে নীল ওদের গুলি থেকে বেঁচে ওদেরকে হাতে গুলি করলো। সঙ্গে সঙ্গে ওদের হাত থেকে পিস্তল পড়ে গেল। তারপর নীল ওদের পায়ে গুলি করলো। কিরে, তোরা আমাকে মারবি তাই না? তুই কে বে? আর তোর সাথে আমাদের কি শত্রুতা? আরে তোদের সাথে আমার একলা নয়, পুরো দেশেরই তো শত্রুতা। তোরা তো দেশের ওপর জুলুম করিস, দেশের মেয়েদের কিডন্যাপ করে বাইরে পাচার করছিস, এই দেশে ড্রাগস পাচার করছিস, তাছাড়া তো অনেক কিছুই আছে। তাহলে তোদেরকে মারবো না তো পুজো করব? এই বলে নীল এমপির মাথায় গুলি করে দিল। সঙ্গে সঙ্গে এমপির নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। আর এদিকে এমপির এরকম অবস্থা দেখে মেয়র ঘামতে শুরু করেছে। মেয়রকে ঘামতে দেখে নীল বলে উঠল, কি রে, ভয় পেলি নাকি? তাই এভাবে ঘামছিস? তো তুই কে কে বল আগে, আর আমাদেরকে এভাবে মারছিস কেন? আমি কে সেটা না হয় পরে জেনে নিবি, আগে এটা বল তোদের বসকে। সেটা আমি জানি না, আর জানলেও তোকে বলবো না। নীল এই কথা শুনে মেয়রের মুখে এক খুশি মারল। নীল এত জোরে খুশি মেরেছে যে মেয়র মাটিতে বসে পড়ল।
আর মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। তখনই নীলের স্পেশাল ফোর্স ভেতরে প্রবেশ করলো। এই দেখে নীল সিয়ামকে উদ্দেশ্য করে বলল, সিয়াম, তুমি একে তুলে চেয়ারের উপর বসাও। ঠিক আছে স্যার। এই বলে সিয়াম মেয়রকে টেনে তুলে চেয়ারে বসালো আর পেছন দিক থেকে 2 হাত ধরে থাকলো। কিরে, এবার বলবি না আরও কিছু খাবে? না, আমি বলবো না। তোরা যা পারিস তাই করে নে। নিলয়, আমার চাইনিজ কোরালটা দে। এই নিন স্যার। নীলও তার সাইড ব্যাগ থেকে চাইনিজ কুড়ালটা বের করে নীলকে দিতে দিতে উপরের কথাটা বলল। তাহলে এবার বলবি না? এদিকে মেয়র নীলের হাতে চাইনিজ কুড়াল দেখে একটা ঝোঁকিল, তারপর বলল, তুই আমাকে যতই ভয় দেখাস, আমি তোর কোনো কথার উত্তর দিতে পারবো না। সিয়াম, ওর হাত ছেড়ে দে। সিয়াম মেয়রের হাত ছেড়ে দিতেই নীল চাইনিজ কুড়াল দিয়ে মেয়রের 2 হাতের মার্শাল পর্যন্ত কেটে দিল। সঙ্গে সঙ্গে মেয়র গোপন কাঁপানো চিৎকার করতে লাগলো। তখনই সিয়াম মেয়রের মুখ চেপে ধরল যেন মেয়রের চিৎকার কেউ শুনতে না পায়। কিছুক্ষণ পর মেয়রের মুখ ছেড়ে দেয়। এবার বলবি নাকি আবার? প্লিজ আমাকে আর মেরো না, আমি বলছি, সব বলছি। তাহলে এবার লাইনে এসেছিস, বল তোদের বসকে। আমাদের বস এই শহরের বিজনেসম্যান আমজাদ সাহেব। উনি এখন ব্যাংককে আছে, কালকে উনি এখানে আসবে। তাহলে তো ভালোই হলো, আর কষ্ট করে যেতে হবে না। আর তোদের সাথে আর কে কে জড়িয়ে আছে বল? হ্যাঁ বলছি, কলেজে মাহিম অর্থাৎ এমপির ছিল আমার ছেলে রাজু, এসব দেখাশোনা করে। বল, আর কিছু জানিস? আমি আর কিছু জানি না, তবে তোরা এটা আমাদের সাথে ভালো করলি না। আমাদের বস তোদের কাউকে ছাড়বে না। আরে, আগে নিজে তো বাঁচ, তারপর না হয় তোর বসের চিন্তা করিস। এই বলে নীল তার চাইনিজ কুড়াল দিয়ে মেয়রের মাথাটা মুহূর্তের মধ্যেই ধর থেকে আলাদা করে দিল। সিয়াম, তোমরা কাল ভালোভাবে তৈরি থেকো, অনেকটা বড় মিশন হবে মনে হয়। স্যার আমরা সব সময় তৈরি আছি, যে কোনো সময় আমরা মিশনে যেতে প্রস্তুত। না হলো কথা, তাহলে চলো এবার এখান থেকে যাওয়া যাক, আবার যা হবে কাল। তারপর সবাই বেরিয়ে পড়লো আস্তানা থেকে। পরের দিন সকালে নীল রুমে বসেছিল। তখনই দরজা ঠকঠকানি আওয়াজ হয়। নীল দরজা খুলে দেখে যে নুসরাত বাইরে দাঁড়িয়ে আছে। নুসরাতকে দেখেই নীল সঙ্গে সঙ্গে দরজার পেছনে সুইচটা টেপে দিল আর বলল, আরে তুমি, এসো ভেতরে এসো। নীলের কথা মতো নুসরাত ভেতরে ঝুঁকে কিছুক্ষণ বসে বলে উঠল, আমার সাথে চলো, আজকেও একটু ঘুরে আসবো। ঠিক আছে, চলো তাহলে। হুম। তারপর দুজন মিলে বেরিয়ে পড়ো বস্তি থেকে। কিছুক্ষণের মধ্যে একটা পার্কে এসে দুজন মিলে বেশ কিছুক্ষণ সময় পার করলো। এখন চলো, আমাদের বাসায় যাবে। না গেলে হয় না, পরে না হয় যাব। না, হয় না, আব্বু তোমাকে কিছু বলবে। কি বলবে? তুমি না হয় চলো, তারপর জানতে পারবে কি বলবে। ঠিক আছে, তাহলে চলো। তারপর দুজন মিলে বাসায় চলে এলো। বাসায় আসা মাত্রই নীল জিজ্ঞেস করলো, আঙ্কেল কোথায়? আব্বু তো অফিসে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুমি এখন আমার সাথে চলো। আরে না, আমি বরং ডাইনিং রুমে কিছুক্ষণ বসে থাকি। তোমাকে আমি যেতে বললাম তো। ঠিক আছে চলো, এখনো তো বিয়ে হয়নি, তাই এত রাগ। জানি না বিয়ের পর কি হবে। কিছু বললে? কই না তো। আর কিছু না বলে দুজনেই রুমের মধ্যে চলে এলো। নুসরাত গিয়ে দরজাটা লাগিয়ে দিল। এদিকে নীল দরজা লাগানো দেখে বলে উঠল, তুমি দরজা লাগিয়ে দিচ্ছ কেন? কেন, তুমি জানো না আমি এখন কি করব? এই নুসরাত দরজা লাগিয়ে নীলের দিকে এগিয়ে আসতে আসতেই উপরের কথাটা বলল। তারপর নীলকে বিছানার ওপর ফেলে দিয়ে নিজেও নীলের উপর চড়ে বসল আর 4 ঠোঁট এক করে দিল। নীল এরকম আচমকা রোমাঞ্চের জন্য মোটেও উপস্থিত ছিল না। এভাবে কেউ হুটহাট করে রোম্যান্স করতে শুরু করে? আমি মনে হয় মরে। বাকিটুকু বলতে না দিয়ে নুসরাত আবার নীলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আর একবারও তুমি মরার কথা মুখে আনলে আমি নিজেকে আগেই মেরে ফেলবো, এই বলে দিলাম। ঠিক আছে, আর বলবো না, এবার নিচে চলো, আঙ্কেল মনে হয় চলে এসেছে। তারপর দুজন ঠিকঠাক হয়ে নিচে নেমে আসলো আর দেখলো যে রফিক সাহেব সোফার উপর বসে আছে। নীল গিয়ে পাশে বসে তারপর বলল, আঙ্কেল কিছু বলবেন আপনি? নুসরাত বলছিল। হ্যাঁ বাবা, তোমাদের বিয়ের দিন
সামনের শুক্রবার মানে 2 তারিখ ঠিক করেছি। তোমার কোনো প্রবলেম হবে না তো? না আঙ্কেল, আমার কোনো প্রবলেম হবে না। আচ্ছা নীল, আমি তোমার কে হব? আপনি আমার তো আঙ্কেল হন। আরে তা না, তুমি আমার মেয়েকে বিয়ে করছো, তাহলে আমি তোমার কে হব সেটা বলছি। শ্বশুর আব্বা হবেন। তাহলে আজ থেকে আমার আর আঙ্কেল না বলে আব্বা বলে দেখো, কেমন? ঠিক আছে আঙ্কেল, থুকু আব্বা। নীলের এরকম কথা শুনে নুসরাত ও রফিক সাহেব ফিক করে হেসে দিল। আমি তাহলে আসি। আরে না, একেবারে লাঞ্চ করে যাবে। ঠিক আছে, আমি তো আর কিছু বললেও সেটা হবে না এখন। হ্যাঁ, তুমি লাঞ্চ না করে কোথাও যাবে না, বুঝলে? হুম। এই কথা বলে সবাই মিলে লাঞ্চ করতে বসলো। তারপর নীল লাঞ্চ করে বেরিয়ে পড়লো বস্তিতে যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে বস্তিতে এসে পড়লো। রুমে ঢুকে কাকে যেন কল করলো। স্যার, আপনাকে বলেছিলাম যে আমজাদ সাহেবের খোঁজ নিতে। হ্যাঁ নীল, তোমার কথা মতো আমি খোঁজ নিয়েছি। আমজাদ সাহেব আজ বাংলাদেশে যাবে। সেটা তো আমিও জানি স্যার। আর কিছু কি জানতে পেরেছেন? না নীল, আমি আর কিছু জানতে পারিনি। ঠিক আছে স্যার। নীল, তোমার মিশন কবে কমপ্লিট হবে? স্যার, কিছুদিনের মধ্যে, হয়তো কালকেও কমপ্লিট হতে পারে। ঠিক আছে নীল, তুমি তোমার মতো করে চালিয়ে যাও। ওকে স্যার। না নীল, আমি আর কিছু জানতে পারিনি। ঠিক আছে স্যার। নীল, তোমার মিশন কবে কমপ্লিট হবে? স্যার, কিছুদিনের মধ্যে, হয়তো কালকেও কমপ্লিট হতে পারে। ঠিক আছে নীল, তুমি তোমার মতো করে চালিয়ে যাও। ওকে স্যার। এই বলে কল কেটে দিল। রাত্রেবেলায় সবাই মিলে বেরিয়ে পড়ল ওই জঙ্গলের গোডাউনটার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে সবাই মিলে চলে এলো। নীল তখন বলল, সিয়াম, সুলতান আর নাইম, তোমরা 3জন এই সাইডে থাকবে আর বাকিরা পেছনে। আমি বলা মাত্রই ওদেরকে পেছন থেকে আক্রমণ করবে। ঠিক আছে স্যার। তাহলে তোমরা সব নিজ নিজ পজিশনে চলে যাও, আর আমি ভেতরে যাচ্ছি। ওকে স্যার। নীলের কথা মতো সবাই সবার জায়গায় দাঁড়িয়ে পজিশন নিয়ে নিল। তারপর নীল ভেতরে প্রবেশ করলো। নীল 2 হাতে 2টো গান নিয়ে ফায়ার করতে করতেই ভেতরে প্রবেশ করছে। আর এইদিকে আমজাদ সাহেবের লোকেরা নীলকে আক্রমণ করছে। এদিকে নীল মাইক্রোফোনে বলে দিল যে সবাইকে ফায়ার করতে। সবাই ফায়ার করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই গোডাউনটা নীরব হয়ে গেল। কে হবে তুই? আর আমার লোকেদের এভাবে মাছিস কেন? আমি কে সেটা না হয় পরে বলছি, আগে বল, তুই এত বড় বিজনেসম্যান হয়েও এইসব কাজ কেন করিস? সবাই টাকার জন্য। কেন, তুই আমার সাথে যোগ দিবি নাকি? যোগ দিতেই তো এসেছি তোর সাথে। এই বলেই নীল আমজাদ সাহেবের মুখের উপর ঘুষি মারতে শুরু করলো। বেশ কিছুক্ষণ মারার পর আমজাদ সাহেবের মুখ দিয়ে লালা ঝরছে ও রক্ত পড়ছে। তুই এই দেশের সাথে বেমানি কেন করলি? এই দেশের খেয়ে আবার এই দেশের মানুষকেই মারছিস। আহ, আগে এটা বল, তুই কে? আমি হু আই এম নক্ষত্র। এই কথা শুনে আমজাদ সাহেব নীলের পায়ে ধরে ক্ষমা চায়। প্লিজ ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আর জীবনে এই পথে পা দেবো না। আমি ভালো হয়ে যাব, আমাকে ক্ষমা করে দিন। আমার এই একটাই প্রবলেম, আমি কাউকে ক্ষমা করতে পারি না। এই বলে নীল তার গান দিয়ে আমজাদ সাহেবের কপাল বরাবর 3টা গুলি করে দিল। সঙ্গে সঙ্গে আমজাদ সাহেবের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। সবাই এখান থেকে চলো, দ্য মিশন ইজ কমপ্লিট। তারপর সবাই মিলে এই গোডাউন থেকে বের হয়ে পড়ল। আর আসার সময় টাইম বম সেট করে দিয়ে এলো যাতে সব কিছু ধ্বংস হয়ে যায়। 2 দিন পর। নীল, তোমাকে এখানে আসতে হবে। কেন স্যার? এখানে একটা অনুষ্ঠান করে তোমাকে পুরস্কার তুলে দেওয়া হবে। স্যার, আমি আমার পরিচয় সবাইকে দিতে চাই না। আর আমাকে যদি পুরস্কার দিতে হয় তাহলে আমাকে গোপনেই দিবেন। ঠিক আছে নীল, তুমি যেটা বলবে সেটাই হবে। ঠিক আছে স্যার। এই বলে নীল কল কেটে দিল। তখনই নুসরাত পেছন থেকে বলে উঠল, কি ব্যাপার, তুমি এভাবে কার সাথে কথা বলছিলে? হুম হুম। সেটা না হয় তোমায় বাসর রাতেই জানাবো। নুসরাত লজ্জা পেয়ে ব্যালকনি থেকে রুমে চলে এলো। এভাবেই 3 দিন পার হয়ে গেল। আজ নীল ও নুসরাতের বিয়ে। নীল ছাদে বসে সিয়াম ও নিলয়ের সাথে গল্প করছে। দোস্ত, তুই তো বিয়ে করে নিলি। আমি কোথায় ভাবলাম যে তোর কোনো শালি থাকলে বিয়ে করব, কিন্তু তার হলো না রে। আব্বে হালা শালি থাকলে আমি আগে বিয়ে করতাম, তোদেরকে থরি করতে দিতাম। আরে
তোরাও থাম, যেটা আমার নেই সেটাকে নিয়ে কেন পড়ে আছিস? এভাবেই কথা বলছিল তিনজন। আপনারা হয়তো ভাবছেন ওরা দুজন মিলে তো নীলকে স্যার বলছিল, তাহলে কেন এখন তুই তুকারি করছে? তাহলে বলি, সব কিছুর বাইরে ওরা তিনজন ভালো বন্ধু, তার জন্যই তো এমন করে আড্ডা দিচ্ছে। দোস্ত, টাইম হয়ে গেছে অনেক, এবার রুমে যা, না হলে তোকে ভাবি ধরে ঠ্যাঙ্গাবে। নিলয় কিন্তু ঠিকই বলেছে, তুই তাড়াতাড়ি বাসর ঘরে যা, না হলে তোর তো আজকে খবরই আছে। ওকে দোস্ত, তাহলে আসি। তোরা দুজন আড্ডা দে কেমন? দোস্ত, আর কিছুক্ষণ থাক না, তারপর না হয় যাবি। ঠিক আছে। এই বলে আবার তিনজন আড্ডা দিতে লাগলো। তখনই রফিক সাহেব এসে নীলকে বলল, আরে বাবা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? এই তো আঙ্কেল যাচ্ছি, আপনি না হয় ওদের সাথে কথা বলেন। এই বলে নীল নিচে নেমে চলে আসতো। তারপর রুমে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিল। তখনই নুসরাত নেমে এসে নীলের পা ছুঁয়ে সালাম করলো। নীল ও নুসরাতকে উঠিয়ে বলল, এইভাবে পা ছুঁয়ে সালাম না করাই ভালো, কেননা আল্লাহর সামনে ছাড়া কারো সামনে মাথা নত করা ঠিক না। ঠিক আছে, তোমার কি অজু আছে? না, আমি অজু করে আসছি, তুমি একটু দাঁড়াও। এই বলে নীল ওয়াশরুম থেকে অজু করে এসেই দুজন মিলে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করলো। তারপর নুসরাত নীলকে বলল, তোমার আসতে এত দেরি হলো কেন? অনেকদিন পর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম তো, তাই। আচ্ছা, তোমার তো কোনো বন্ধু ছিল না, তাহলে এলো কোথা থেকে? হুম হুম। আগে তুমি খাটে এসে বসো, তারপর সব বলছি। তারপর নুসরাত খাটের উপর উঠে নীলকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নীলের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। এবার বলো। তুমি জানতে আমি বস্তির একজন ছেলে। হ্যাঁ, কিন্তু কি হয়েছে বলো, শুনছি। আরে পুরো কথাটা শোনো তো। আমি বস্তির কোনো ছেলে নয়, এটা তোমার আব্বুও জানতো, তার জন্যই তো একবার বলাতেই আমাকে মেনে নিয়েছিল। আর আমি কোনো কলেজ বা ভার্সিটিতেও পড়ি না, আমি একজন সিক্রেট সিবিআই স্পেশাল অফিসার। হয়তো তুমি আমার নামও শুনেছো কোনো সময়। কিন্তু তুমি আমাকে আগে বলনি কেন? কি করে বলবো বলো, আমি তখন একটা মিশনে ছিলাম, সেই জন্য। আর সেই মিশনটা এখন কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমাকে বিয়ে করেছি। বুঝতে পেরেছি। তাহলে তোমার কি নাম ছিল, তাই আমি শুনেছি বলছো? তুমি কি নক্ষত্রের নাম শুনেছ? হ্যাঁ, শুনেছি তো। নক্ষত্র একজন স্পেশাল কমান্ডো, যে কয়েক মাস আগে এই পুরো দেশকে একাই বাঁচিয়েছিল জঙ্গিদের হাত থেকে। হ্যাঁ, আমি সেই নক্ষত্র। তার মানে বস্তির ছেলেটা সিবিআই অফিসার? হুম। এই শোনো না, আমার না একটা বাবু চাই। তাই নাকি? হুম। এই বলে নুসরাত নীলের বুকে মুখ ঢোকালো। তাহলে তো বাবু আনার মিশনে নামতে হবে আমাকে। তোমাকে নামতে কি মানা করেছে শুনি? নীল আর কিছু না বলে নুসরাতের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তারপর হারিয়ে গেল এক অজানা অনুভূতির উদ্দেশ্যে, অতল ভালোবাসার সাগর মাঝে। পরের দিন সকালে, আব্বা, আমি এখানে একটা অফিস খুলব। তাহলে তো ভালোই হয়, লন্ডনে ও আমেরিকাতে অফিস আছে তাই না? হ্যাঁ আছে, আর ওখানে ব্যবসাটা এখানে চালু করব। তুমি আমাকে এটা বলনি? বলতে ভুলে গেছিলাম, এই তো জেনে গেলে। খাবার টেবিলে নাস্তা করছিল আর উপরের কথাগুলো বলছিল। তখনই কলিং বেল বেজে ওঠে। রহিমা বেগম গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়া মাত্রই সিবিআই চিফ রহমত সাহেব বাসার ভেতরে প্রবেশ করেন। এই দেখে নীল বলে ওঠে, স্যার আপনি? হ্যাঁ নীল, তোমার বিয়েতে তো আসতে পারলাম না, কেননা কালকে এমন একটা কাজ পড়ে গিয়েছিল যে বের হতে পারিনি, তাই আজকে চলে এলাম। ঠিক আছে স্যার, কোনো প্রবলেম নাই। তাছাড়াও কাজ করলে তো করতেই হবে, তাই না? ঠিক বলেছ নীল। তার রফিক সাহেব কেমন আছেন? ভালো আছি, আর আপনিও আমাদের সাথে বসে পড়ুন নাস্তা করতে। আমি তো নাস্তা করে এসেছি। না স্যার, করলেও আর একবার করে নিন আমাদের সাথে। তারপর সবার জোড়াজোড়িতেই রহমত সাহেব নাস্তা করতে বসে পড়ল একটা চেয়ার টেনে। আর রহিমা বেগম খাবার বেড়ে দিতে লাগলো। খাবার খাওয়া দেওয়ার পর, যেটার জন্য এসেছিলাম নীল, বলেন স্যার। এই নাও, এটা তোমার ব্যাচ, আর আজ থেকে তুমি এই সিবিআইয়ের চিফ। কিন্তু আপনি? তুমি তো বেশ জানো আমার রিটায়ারমেন্ট নেওয়ার টাইম হয়ে গেছে, তাই আজ থেকে তুমি এই সিবিআইয়ের চিফ। কিন্তু স্যার আপনি না থাকলে কিভাবে কি?
আমার তোমার ওপর পুরোপুরি বিশ্বাস আছে, তুমি সব কিছু সামলে নিতে পারবে। আর কোনো কিছু দরকার পড়লে আমাকে নিশ্চয়ই জানাবে, আমি তখন তোমাকে সাহায্য করার চেষ্টা করব। ওকে স্যার। তাহলে আমি আসি। তারপর রহমত সাহেব সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আর এদিকে তুমি একবার রুমে আসো তো। কিসের জন্য? এখানে কিছুক্ষণ থাকি, তারপর না হয় যাচ্ছি। ঠিক আছে। নুসরাত রুমে চলে গেলে নীল পিছু পিছু রুমে চলে যায়। বলো কি হয়েছে, আর এইভাবে রুমে ডাকলে কেন? তার আগে এটা বলো, আমার কাছ থেকে আর কি কি লুকিয়ে রেখেছো তুমি? আর কিছু লুকিয়ে রাখিনি, সব কিছু তো জেনে গেছো তাই না? সেটা তুমিই জানো। তা এই জন্য কি আমার পাগলিটার মন খারাপ? হুম। তাহলে আমার পাগলিটার মন কিভাবে ঠিক করা যায়? তাহলে আমাকে আদর করো, দেখবে আমার মন ঠিক হয়ে গেছে। না, এখন তো আর করা যাবে না, যা হবে রাত্রে। তুই করবি না মানে? হুম হুম। এই বলেই নুসরাত নীলকে জোর করে খাটের উপর ফেলে দিয়ে 4 ঠোঁট এক করে দেয়। তারপর আস্তে আস্তে হারিয়ে যায় ভালোবাসার সাগরে। চলতে থাকুক না তাদের এই ভালোবাসা। এই মামারা, এবার চলুন, এসব মুই কইতে পারুম না। এর চেয়ে বেশি কিছু জানতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন। আর ওদের জন্য আপনাদের দোয়া করবেন যেন ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা দিয়ে বাকি জীবন সুখে কাটুক। আল্লাহ হাফেজ।